ভোটের আবহে সরগরম রাজ্য রাজনীতি। আর এই রাজনীতির গরমকে আরও গরম করলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না। আজ পশ্চিমবঙ্গের 16টি জেলার 152টি কেন্দ্রে বিধানসভা ভোট হলো। রাজ্যের প্রথম দফার ভোটের দিনেই 2026 সালে সরকারের তরফে আলু ক্রয় করার খতিয়ান পেশ করলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বেচারাম বাবুর খতিয়ানে বলা হয়, পশ্চিমবঙ্গ সরকারের পটেটো প্রকিউরমেন্ট স্কিম 2026-এর আওতায় 950 টাকা প্রতি কুইন্টাল দামে মোট 4,76,475 কুইন্টাল আলু কেনা হয়েছে এবং সুফল বাংলা প্রকল্পের মাধ্যমে মোট 56,955 কুইন্টাল আলু সংগ্রহ করা হয়েছে। সরকারের দুটি প্রকল্প মিলে মোট 5,33,430 কুইন্টাল অর্থাৎ 10,66,860 বস্তা আলু কিনেছে সরকার। সিঙ্গুরের নিজস্ব কার্যালয় থেকে আজ এই ঘোষণা করেন পশ্চিমবঙ্গ সরকারের বিদায়ী মন্ত্রী তথা সিঙ্গুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেচারাম মান্না। মন্ত্রী মহাশয় জানিয়েছেন, মোট 9 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের থেকে এবছর আলু কিনেছে সরকার। বেচারাম মান্নার খতিয়ানে এটা স্পষ্ট যে 9 লক্ষ কৃষকের থেকে 10,66,000 প্যাকেট আলু কিনেছে। তাহলে প্রতি কৃষকের থেকে এক বস্তা 9 কেজি 200 গ্রাম করে আলু কিনেছে সরকার। এতে কি আদৌ উপকৃত হবে রাজ্যের কৃষকরা? প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রথম দফা ভোটের দিন বেচারাম মান্নার 2026 সালের আলু কেনার রিপোর্ট পেশ সমালোচনার ঝড় তুলেছে কৃষক ও ব্যবসায়ী মহলে। তাহলে কি ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ? আর তার পরিপ্রেক্ষিতেই বর্তমানে আলু চাষী ও ব্যবসায়ীদের করুণ অবস্থার প্রভাব ফেলতে পারে ভোট বাক্সে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। টেলিফোন সাক্ষাৎকারের আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার সাতগাছিয়ার বিশিষ্ট আলু ব্যবসায়ী তাপস ঘোষ। শয়েল দাস, প্রত্যুৎ দাসের মতো গত বছর এই তাপস ঘোষও চেয়েছিলেন মন্দার বাজারে আলুর দাম কিছুটা বাড়ুক। আজকের ডাব আলুর দাম, গঞ্জের বাজার ও আলুর বর্তমান অবস্থান নিয়ে কি বলছেন তাপস বাবু, চলুন বিস্তারিত শুনে নিই। বেচারাম মান্নার আলু কেনার খতিয়ান এবং তাপস ঘোষের আলু নিয়ে করা ব্যক্তিগত মতামত, দুই নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানান। প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। নমস্কার তাপস দা। নমস্কার। আজকে রাজ্যের প্রথম দফার বিধানসভা ভোট। আজকের দিনে এই যে বেচারাম বাবুর এই ঘোষণা, আপনিও নিশ্চয়ই দেখেছেন সরকারের আলু কেনার ব্যাপারে, এটা নিয়ে আপনার মতামত কি থাকবে? সরকার তো যা পরিসংখ্যান দিয়েছে কাগজে, তো আলু তো কেনার কথা ছিল 2,20,00,000 প্যাকেট, 2,40,00,000 প্যাকেট, 2,40,00,000 প্যাকেট। এখানে তো দেখছি সরকারি পরিসংখ্যানে মোটামুটি 11 লক্ষ প্যাকেট আলু কিনেছেন। মানে 4,76,475 কুইন্টাল, মানে ধরুন আপনি 9.5 লাখ প্যাকেটের কিছু বেশি। আর এটা পিপিএসবি তে 56,955 কুইন্টাল, মানে এতে ধরুন 1,14,000-ই ধরুন। ওই সর্বসাকুল্যে 11 লাখ প্যাকেট মতো আলু ওনারা কিনেছেন ওনাদের পরিসংখ্যান অনুযায়ী। তো এটা নিয়ে আপনাদের মতামত কি থাকবে? কি মতামত থাকবে বলুন দেখিনি? আলু কিনে তো কিছু সোড়া হয় না। আলু তো আলুর নিয়মে চলে, আলু চাহিদা যোগানের উপর নির্ভর করে। অল ইন্ডিয়ায় আলু লোড বেশি আছে, বাংলাতেও আলু লোড বেশি আছে, দাম কম। তারপর তো উত্তরপ্রদেশ সরকার 650 টাকা কুইন্টাল আলু কেনার কথা বলেছে বা কিনছেও শুনলাম নাকি। তো 650 টাকা কুইন্টাল যেটা কিনছে, ওটা কি ভাড়া সহ নাকি ভাড়া বাদ দিয়ে, সেটাও আমার জানা নেই ঠিক। এটা আমি হয়তো পরের রিপোর্টে এটা বলতে পারবো, এটা আমিও সঠিক জানি না। তো আজকে আপনাদের যে মোকাম মানে সাতগাছিয়া, এটা কি মেমারি বিধানসভা অন্তর্ভুক্ত? হ্যাঁ, মেমারি বিধানসভা। আপনাদের তো মনে হয় আজকে ভোট নয়? না, আমাদের আজকে ভোট না। তো আজকে আপনাদের ওখানে নিশ্চয়ই ডাম্প আলুর কাজ হচ্ছে। ডাম্প আলু বাড়িতে আছে, ডাম্প আলুর দামও কম। চাষির দাম 200 টাকা বাছাই করে একদম। চাষির দাম 200 টাকা কি বস্তা? 50 কেজি বস্তা, মানে ল্যাংটা আলু বস্তা বাছাই করে 200 টাকা দাম। আচ্ছা, এটা পয়েন্ট লোড হচ্ছে 250 টাকা থেকে 60 টাকা, বড় জোর 70 টাকা। এর বাইরে কিছু নেই। জ্যোতি আলু। জ্যোতি আলু। আর আপনাদের ওখানেতেও কি গাদা দেয়া আলুটা থাকে নাকি প্যাকেট করে রাখা থাকে? না, বাড়িতে চাষির হয়তো কারু 10 প্যাকেট কারু 20 প্যাকেট এরকম রাখা আছে। গাদা দিয়া কিছু আমাদের বর্ধমান জেলায় সেরকম থাকছে না। তো ধরুন আজ থেকে প্রায় 15-20 দিন বা 1 মাস আগে ধরুন যে আলুটা গাদা দেয়া মানে প্যাকেট করে রাখা ছিল,
সেই আলুটা কি এখন যেটা ধরুন বাছাই হচ্ছে, প্যাকেটটা কি চেঞ্জ করা হচ্ছে, মানে বস্তাটা কি চেঞ্জ হচ্ছে, না ওই বস্তাটাতেই আবার না বাছাই না, টাছাই করা হচ্ছে? চাষি যে 10 বস্তা আলু রেখেছে খাটের তলায় হয়তো ঢেলে রেখেছে, ও, তার হয়তো বাড়িতে ছোট জায়গা আছে সে সেইখানে ঢেলে রেখেছে। হুম, এরকম ব্যাপার থাকে, মানে বর্ধমান জেলায় আলুটা বাড়ির মধ্যেতেই বেশি থাকে। ও। এটা সাধারণত হুগলি ডিস্ট্রিক্ট বা মেদিনীপুর ডিস্ট্রিক্টে এই আলুটা, ড্যাম্প আলুটা ওদের বরঞ্চ জড়ো করে থাকে, এটা বর্ধমানে সেরকম ভাবে থাকে না। আর এমনি স্টোর আলুর ফ্রি বন্ড বিক্রি হচ্ছে নাকি? স্টোর আলু ফ্রি বন্ডের অবস্থা খুব খারাপ। আপনি ধরুন আজকের যা পজিশন, 180 টাকা থেকে 190 টাকার মধ্যে বন্ড বিক্রি হচ্ছে, খরিদ্দার নাই। এটা কি প্যাকেট? প্যাকেট জ্যোতি আলু সব? জ্যোতি আলু সব। তো মোটামুটি আপনাদের ওখানে বোধহয় 3টে হিমঘর, আপনার সাতগাছিয়া মোকামে 3টে হিমঘর। 3টেতে এবারে লোড হয়েছে? ও সবই ভর্তি হয়ে গেছে। আপনার 8,80,000 ক্যাপাসিটি, হুম, 8,60,000 লোড হয়েছে, হুম। 97.75%। আচ্ছা আচ্ছা, বেশি গতবার 100% আপনি ধরুন গত বছর থেকে বেশি। এই যে ধরুন বাংলায় বিধানসভা ভোটের ঠিক কয়েকদিন আগে ভারতের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করলেন যে উত্তরপ্রদেশের সরকার 650 টাকা প্রতি কুইন্টাল দামে আলু কিনছে। হুম। ধরুন তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আলু কিনছে বা কিনবে, তার প্রভাব কি গোটা ভারতের আলুতে পড়বে বলে মনে হয়? 20 লক্ষ টন কিনবে এরকম একটা আভাস দেওয়া হয়েছে। ও কোনো কিছুই হবে না, ও কিনেও কিছু হবে না, কারণ আলু মাথা ভারী হয়ে গেছে। মাথা ভারী মানে আলু প্যাকেটের হিসেবে অনেক বেশি লোড হয়ে গেছে, যার জন্য এই পরিস্থিতি হয়েছে। সরকার কিনে কি হবে, যদি 650 টাকা কুইন্টাল আলু কেনে, তো আমার মনে হয় যদি ভাড়া বাদ দেয় তো ওখানেও সেই চাষির দামই 200 টাকা থাকবে, বন্ডের দাম, হুম, যদি ভাড়াটা চাষিকে দিতে হয়। হুম, হুম, হুম। ওই 200 টাকায় হয়তো দেখা যাবে পাচ্ছি। কিন্তু হ্যাঁ। এর আগের দিনে একজন ব্যবসায়ী দাদা বলছিলেন যে ওখানের খরচা আর আমাদের হুম। এখানের খরচা তো অনেকটা কম বেশির ব্যাপার আছে না চাষের ক্ষেত্রে? তাহলে তো হ্যাঁ, এটা। খরচের ব্যাপারটা বলি, আমাদের বাংলাতে 1 বিঘা আলু চাষ করতে 40 শতকে বিঘে নিচে 30,000, এবছরের ক্ষেত্রে হুম, ওপরে 35,000 টাকা খরচা হয়েছে। হুম, সবই একদম হুম, 30,000-এর নিচে নয়, 35,000-এর ঊর্ধ্বে নয়। হুম, এবার দাম তো খুবই করুণ অবস্থা। হুম। না, আমি মাঠে সেই তুলনায় তো উত্তরপ্রদেশে তো খরচাটা কম চাষের চাষে খরচাটা হয়তো ওদের কম বিঘেতে। হবে, ওদের, হ্যাঁ হ্যাঁ, ওদের খরচাটা হয়তো কম হবে, আমাদের থেকে হয়তো কতটা কম হবে, 1,000 দশেক হয়তো হতে পারে। একদমই। তো আচ্ছা, এই যে ধরুন কৃষি হচ্ছে আমাদের ভারতের অর্থনীতির একটি মূল ভিত্তি। আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের মধ্যে আলু উৎপাদনে দ্বিতীয় এবং ধান উৎপাদনে প্রথম। তো আপনি কি মনে করেন এই এআই এর যুগে কৃষকদের অগ্রগতি ও বিকাশ ঘটেছে? বিষয় হচ্ছে কৃষক তো তার ফসল ফলানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এবং কি বলবো আপনাকে, ফসলের যে মান, সে মানটাও কিন্তু কৃষক ঠিকঠাক ভাবেই করছে। কিন্তু সমস্যা হয়ে গেছে, কৃষক তার উৎপাদিত ফসলের ঠিক মতো দাম পাচ্ছে না। এইটা হয়ে গেছে কৃষকদের পক্ষে এখন সমস্যা। আপনি ধরুন আগেকার মানে আমার দাদুদের আমলে বা বাবাদের আমলে যে পরিমাণ আলু ফলতো, এখন তার থেকে কৃষকরা অনেক বেশি আলু ফলাতে পারছে, বর্তমান প্রযুক্তিতে আর কি। হুম, এখন তো চাষের পদ্ধতি বিভিন্নভাবে পাল্টাচ্ছে, হুম, তো সেই হিসেবে কৃষক তার উৎপাদিত ফসল ভালোভাবে ফলাচ্ছে এবং পরিমাণে বেশি ফলিয়ে ফেলছে। হুম, এটা কিন্তু এআই বলুন বা বিজ্ঞানী বলুন বা পরিচর্যা যাই বলুন, আপনি যে দিক দিয়ে বলুন, তিনটিই কিন্তু একত্রিত করে এই জিনিসটা হচ্ছে। হুম। তো কিন্তু দামের ব্যাপারটায় বিষয়টা এসে যাচ্ছে, যে দাম ঠিকঠাক যদি না পায়, কৃষক তার ব্যালেন্স কতক্ষণ ধরে রাখবে, এই জায়গাটা এখন ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবারের বিধানসভা ভোটে আমরা দেখলাম যে নির্বাচনী প্রচারের বিভিন্ন মঞ্চে শাসক দল বলুন বা বিরোধী দল মানে আলুটাকে নিয়ে কেন্দ্র করে অনেকে অনেক রকম মন্তব্য রেখেছিলেন। হুম। তো ধরুন বিভিন্ন মঞ্চ থেকে বারবার বলা হয়েছে যে অতিরিক্ত হিমঘর বানানো হবে বা এই দিকে নজর দেওয়া হবে। আপনি কি মনে করেন হিমঘর বানানো নাকি আলুর দাম বাড়ানো, ক্ষমতায় থাকা সরকারের কোন দিকে বেশি দৃষ্টিপাত করা উচিত? হিমঘর বাড়িয়ে কি হবে, এই যে আলুটা যা হিমঘর হয়ে গেছে, এই আলুটাই তো বিক্রি করা সমস্যা। এই আলুটাই তো শেষ পর্যন্ত কতটা স্টোরে পড়ে থাকবে সেটা সময় বলবে। আবার এর উপর যদি হিমঘর বাড়ে, আলু রপ্তানি করার ব্যাপার থাকবে,
হ্যাঁ, রপ্তানিটা যদি করতে পারে ঠিকঠাক ভাবে, তবে হিমঘর বাড়ালে ঠিক আছে। নাহলে বর্তমান যে পরিস্থিতি, আমার কাছে হিমঘর বাড়ানোর থেকে কৃষক যদি আলুর দামটা পায় সেই দিকে নজর রাখাই ভালো। ধরুন আলু সরাসরি তো কোনো রাজনীতির সাথে যুক্ত নয়, কিন্তু এটা দেখা গেছে যে রাজনীতি কিন্তু বহুবার আলুর সাথে জড়িয়ে গেছে কোনো না কোনো ভাবে। এই পরিবর্তনটা কি হওয়ার ছিল? বিষয়টা দেখুন, এই আলু কি বলি বলুন দেখিনি, আলুতে তো কারুর হাত দেওয়া উচিত নয়। আলু চাহিদা যোগানের উপর নির্ভর করে। হ্যাঁ, অতীতে আপনি দেখুন, যারা আলুকে নিয়ে বেশি মাতুব্বুরি করতে গেছে সব আলুর জগৎ থেকেই হারিয়ে গেছে তারা। আলুকে কোনো রকমই একে নিয়ন্ত্রণ না করাই ভালো। একে নিয়ন্ত্রণ করতে গেলেই কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়। ধরুন কোনো কৃষক মেদিনীপুর, ব্যবসায়ী মেদিনীপুর থেকে আলু ধরুন উড়িষ্যা পাঠাচ্ছে, কি উত্তরবঙ্গ থেকে আলু আসাম যাচ্ছে। এ যখনই নিয়ন্ত্রণ হবে তখন সেখানকার ওই রাজ্যের ব্যবসাদার বা যারা কিনে খায় তারা তো বসে থাকবে না। নিয়ন্ত্রণ করতে গেলে তখন তাদের ঘরে অন্য রাজ্যে ঢুকে পড়ছে তারা। হুম, এই ঢোকার ফলে কি হচ্ছে, আমাদের জায়গার আমরা যে প্রোডাকশনটা করছি সেই মালটা যখন পরবর্তীকালে যখন আবার ওইটা ছেড়ে দিচ্ছে সরকার বা যাচ্ছে, তখন কিন্তু সমস্যা এসে যাচ্ছে। সেই জন্য আলু নিয়ে আমার মনে হয় না যে এটা না করাই ভালো। আলুকে নিয়ন্ত্রণ করা উচিতই নয়। কাঁচা মাল, সবজি মাল, ও পচে গেলে ওর কোনো দাম নেই। আর পচা যে মাল পচা হয়, আমি সবজি বলুন আলুই বলুন, হ্যাঁ, পচা জিনিসে মূল্যহীন, কোনো মানেই হয় না। গত বছরে মানে ধরুন যখন আমাদের চ্যানেল বলুন বা বিভিন্ন সামাজিক মাধ্যমে সবাই যখন নেগেটিভ কথাবার্তা বলছিল আলুতে, হুম, তখন আমাদের চ্যানেলের মাধ্যমে ধরুন আপনি, সয়েল দাস এবং তারকেশ্বরের প্রদ্যুৎ দাস, এই তিনজন মানুষ হুম, মোটামুটি একটু মানুষকে আশা দেখিয়েছিল যে হয়তো কিছু ভালো হলেও হতে পারে, নিজেদের ব্যক্তিগত মতামত প্রকাশ করে আপনারা বলেছিলেন। হুম, এই বছরে ধরুন সারা পৃথিবীতে, হুম, আজকে ধরুন শুধুমাত্র ভারতবর্ষ বলে নয়, চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রায় সর্বত্র আলু উৎপাদন কিন্তু বেশি হয়েছে হুম, এবং সর্বাধিক, যা অতীতে কোনোদিন হয়নি। হুম, এর পরিপ্রেক্ষিতে আপনার এবছরের বাজার নিয়ে কিছু যদি বলেন, আগাম অবশ্যই ব্যক্তিগত মতামত। হুম। বলি দেখুন, গত বছর আলুর পরিস্থিতি খারাপ ছিল। আলু লোড বেশি ছিল, সবই ঠিক ছিল। আপনি একটা জিনিস চিন্তা করুন, যদি সকল মানুষ, আপনি যাদের কাছে টেলিফোনে সাক্ষাৎকার নিচ্ছেন সবাই, আমি গত বছরের দিকটার কথা বলছি একটুখানি, যে সবাই যদি বলে আলুর দাম হবে না, তাহলে ওই যে 350 টাকা, 320 টাকা, 325 টাকা বা 400 টাকা যে বন্ড বেচা বিক্রি হচ্ছিল, হুম, এই ব্যালেন্সটা কিন্তু ধরে রাখতে পারতো না। হুম, সুতরাং আমার আমার কথা হচ্ছে, আমি আলু রাখিনি। হুম, আমার কথা ধরুন, আমি আলু গত বছর রাখিনি, আমার অত নরমের কথা বলার দরকার নেই তো। হুম, এই কথাটা আমরা বলে রাখার জন্যে মার্কেটটা দীর্ঘদিন কিন্তু স্থায়ী ছিল, অনেকটা দিন পর্যন্ত মার্কেটটা টেনে নিয়ে গেছিল। হুম, এবং যে কোনো কারণেই হয় আলুটা হয়তো শেষ পর্যন্ত হয়তো একটুখানি খারাপই হয়ে গেল। সেটা ওই বাইরে আলু ঠিকঠাক না যাওয়ার জন্যে, মানে আমাদের এখানকার কথা বলছি না আমি, দেখা গেল পাঞ্জাব বা হরিয়ানা আলুটা যে পাকিস্তান মুখ হতো সেটা যেতে পারিনি। এই ধরনের বিভিন্ন কারণে আলুটা ঠিকঠাক ভাবে হয়তো লাস্টের দিকে ক্লিয়ার হলো না, কিন্তু ক্ষয়ক্ষতি ব্যাপক ছিল। ওই ক্ষয়ক্ষতিগুলো যদি না হতো অবস্থা খুবই খারাপ ছিল গত বছরের কথা। এবছরে এ বছরে পরিস্থিতি তো ভয়ঙ্কর অবস্থা, আপনি তো সেটা প্রশ্নের মাধ্যমেই আমাকে বলে দিচ্ছেন। এখন কি বলি বলুন দেখিনি, এ তো রেকর্ড লোড, 16 কোটি লোড, মানে বিরাট লোড। তো মানে যদিও এখনো কোথাও সেরকম ভাবে হিমঘর খোলেনি বা খুললেও হয়তো একটা জায়গায় কানাঘুষে শোনা যাচ্ছে, বাট সেটাও খুব বিশাল কিছু নয়। মানে হুম, আপনি বলছেন যে এখনই হিমঘরের আলু নিয়ে মতামত করাটা হয়তো ঠিক নয় নাকি? বিষয়টা বলি, হিমঘরে আলু নিয়ে মতামত করা ঠিক নয় বলতে, শুনুন, পরিস্থিতিটা খারাপের দিকেই রয়েছে। খারাপ মানে আপনি চিন্তা করুন, মাঠে যে আলুটা চাষি উৎপাদন করেছে, আমার হিসাবে খুব হুম, বেশি হলে 10% আলু ক্ষুদ্র ব্যবসাদার বা স্টোর মালিকরা হয়তো অল্প বিস্তর কিছু কিনেছে, সেটা মিনিমাম, ওই ম্যাক্সিমাম হলে 10%। হুম, মানে আলু কিনে রাখবো এই মানসিকতাটা কিন্তু এবছর ছিল না, হুম, কারুর মধ্যেই নেই। আপনি 99% ধরে নিন, মানে
নেগেটিভের লোকই বেশি। তো- আর কেউ হয়তো ভেবেছে যে এই দামে আলুটা কিনলে যদি 20-50 টাকা হয় সেই হিসেবে কিনেছে আর কি কেউ, তবে ভালো কিছু নেই বুঝলেন। তো এই বছরে মানে সরকারকে কি বলতে চান, মানে ধরুন 4 তারিখের পর যে সরকারই থাকুক তাকে কি বলতে চান, কৃষকদের কোন দিকটা ভাবা উচিত বলে আপনার মনে হয়? দেখুন এখন বর্তমান যে পরিস্থিতি এসে গেছে, যারা আলুর চাষ করে বা ছোট ব্যবসায়ী বা যারা স্টোরের সঙ্গে যুক্ত আছে, তো আমি মনে করি গ্রাম বাংলার অর্থনীতি ঠিক রাখতে গেলে যে সরকারি আসুক তাদের সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা বিষয়টা হালকা করে দেখবেন না। যদি কৃষকের কৃষি ঋণটা অন্তত মুকুব করা যায় তাহলে এই আলু চাষিরা হয়তো প্রাণে বাঁচবে, ক্ষুদ্র ব্যবসাদাররাও প্রাণে বাঁচবে। এখন মেন ফ্যাক্টর হয়ে গেছে কৃষি ঋণ মুকুবের একটা চিন্তা ভাবনা, যে সরকারি আসুক। আমি উভয়ের কাছে হাত জোর করে করজোড়ে অনুরোধ করছি তারা যেন এই বিষয়টা নিয়ে ভাবেন, তাহলে হয়তো আগামী দিনটা একটু ভালো দেখা যাবে তারপর কৃষকদের পক্ষে আর কি। আপনি বলছেন কৃষি ঋণ মুকুব, কেউ কেউ বলছেন পরিবহন ভাড়াতে ভর্তুকি, আর কেউ কেউ বলছেন স্টোর ভাড়াতে ভর্তুকি। আপনার ব্যক্তিগত এই তিনটের মধ্যে ধরুন আপনি যদি সরকার বাহাদুরের কোনো একজন মন্ত্রী হতেন বা যদি আপনার হাতে যদি ক্ষমতা থাকতো, আপনি কোনটাকে বেশি প্রাধান্য দিতেন এই তিনটের মধ্যে? বলি এই পরিবহন ভর্তুকি দিয়ে কোনো লাভ নেই বুঝলেন। পরিবহন ভর্তুকিটা ওটা চলে না, ওটা তার থেকে 100 টাকা যেটা স্টোর ভাড়া আছে ওটা দিতে পারেন। ওটা দিলেও যে হাল ফিরবে সেরকম ব্যাপারটা নয়, তারই মধ্যে পথ চলাচলটা করা হয়তো একটুখানি সম্ভব হবে। আর কৃষি ঋণটা মুকুব হলে মানুষের অর্থনৈতিক অবস্থাটা খুবই খারাপের দিকে চলে গেছে। তো যদি নতুন করে এইগুলো মুকুব হয়ে গিয়ে কৃষক আবার নতুন করে সেই লোনটা পায়, তাহলে খানিকটা আমার মনে হয় যেন এইটাকে প্রাধান্য দেওয়াই বেশি ভালো, এই কৃষি ঋণ মুকুবটা। কৃষি ঋণ মুকুবের দিকটা তাহলে কৃষক কিন্তু পুরোপুরি ভাবে পাবে। বুঝলেন? হুম। তো যাই হোক, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।